এটা এই আজকের প্রেজেন্টেশনটা আমার একটা পেপারের উপর, এবং এইটা পেপারের মূল মেসেজ হচ্ছে আরএনএ সিকোয়েন্সিং এর অ্যালাইনমেন্ট এররের কারণে ট্রান্সসিকিউটিয়াল আর কোএক্সপ্রেশন অ্যানালাইসিস, এই দুই ধরনের অ্যানালিসিসে ফলস পজিটিভ রেজাল্ট দেখা যায়। তো আমি জানি যে এখানে অনেকে আছে খুবই বায়োইনফরমেটিক্সে খুবই নতুন, তো আমি চেষ্টা করব একদম শুরু থেকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, যাতে যাদের একদমই নলেজ নাই তারাও কিছুটা ক্যাচ আপ করতে পারে। আর বাংলায় বলার চেষ্টা করব, বাংলা ইংলিশ মিলিয়ে বলার চেষ্টা করব যাতে আমাদের বুঝতেও সুবিধা হয়। সো প্রথমে আমি কিছু ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু থাকবে জেনেটিক ভেরিয়েন্ট এটা কি, তারপর জিন এক্সপ্রেশন কি এবং কিভাবে কোয়ান্টিফাই করা হয়, তারপর কো এক্সপ্রেশন নেটওয়ার্ক জিনিসটা কি, ইকিউটিএল বা এক্সপ্রেশন কোয়ান্টিটেটিভ ট্রেড লসাই এগুলো কি। এগুলা বলার পরে আমি আমার মূল প্রজেক্টে যাব। আমার আশা হচ্ছে প্রথম অর্ধেক সময় ব্যাকগ্রাউন্ডে যাবে, বাকি অর্ধেকে মূল প্রেজেন্টেশনে যাব। সো এখানে যারা কিছুটা জানে তাদের জন্য প্রথম অর্ধেক অনেক বোরিং হইতে পারে, বাট যারা জানে না তাদের জন্য সুবিধা হবে। সো প্রথমেই আমরা দেখি যে হচ্ছে আমরা যখন আমরা ডিএনএ জিন এসব নিয়ে কথা বলি আসলে আমরা কি মিন করি। ধরে নিলাম একজন মানুষ আছে, এই মানুষের থেকে একটা কোষ আমরা নিলাম, একটা সেল নিলাম। এই সেলের মধ্যে অনেক উপাদান আছে, এর মধ্যে একটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যেও আরো অনেক ধরনের উপাদান থাকে, এর মধ্যে একটা হচ্ছে ক্রোমোজোম। তো এইখানে নিউক্লিয়াসে আমাদের মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে একটা ক্রোমোজোম হচ্ছে এই ক্রোমোজোমটা। এবং এই ক্রোমোজোমটা আসলে কি, এই ক্রোমোজোমটা আসলে অনেকভাবে খুবই পেঁচানো একটা দড়ির মতো, যেখানে এটা একটা খুবই পেঁচানো একটা দড়ির মতো। এবং এই যে দড়িটা, এইটাই হচ্ছে আমাদের ডিএনএ। এবং এই ডিএনএটা আমরা অনেক সময় অনেকে শুনে আসছি যে ডিএনএ আসলে হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড। ডাবল স্ট্র্যান্ডেড মানে হচ্ছে এই একটা দড়িতে দুইটা সুতা আছে, যে এখানে এসে দুইটা সুতা আলাদা করে দেখানো হচ্ছে যে এখানে এবং এই দুইটা সুতা হচ্ছে কয়েলের মতো করে পেঁচানো। এই পেঁচানো ইসের মধ্যে এবং এই দুইটা সুতা কিন্তু আবার মানে যদিও দুইটা সুতা কিন্তু দুইটা খুব আলাদা থাকে না, তারা হচ্ছে কানেক্টেড থাকে। এবং এগুলোকে বলা হয় বিভিন্ন তাদের বেজের মাধ্যমে কানেক্টেড থাকে বলা হয়। তো এখানে এটাকে বলা হয় বেস পেয়ার। আর এই ডিএনএর একটা সাব পোর্শন মানে বিভিন্ন সাব পোর্শন, এটাকে বলা হয় জিন। যে এক একটা ডিএনএর এক একটা পোর্শনের কাজ এক এক রকম থাকে। তো এই এক একটা জিনের কাজ থাকে এক এক রকম। এখানে হয়তো একটা জিন আছে, ডিএনএর অন্য আরেক জায়গায় হয়তো আরেকটা জিন আছে। তো বিভিন্ন জিনের কাজ হবে বিভিন্ন রকম। আমি এখানে আরেকটা জিনিস জাস্ট বলে নিই যে এখানে যে সময় যদি কারো কোনো কোশ্চেন থাকে, যে কোশ্চেনে হোক না কেন, দয়া করে হচ্ছে কোশ্চেন সরাসরি বললে আমি কোশ্চেন গুলা রিজলভ করার চেষ্টা করব। তো যেটা বলছিলাম যে এইখানে থাকে আমাদের ডিএনএ দুইটা স্ট্র্যান্ড কানেক্টেড থাকে বিভিন্ন বেজের মাধ্যমে। তো আমাদের ডিএনএ তে এরকম আছে 3 বিলিয়ন বেস পেয়ার। এবং আমাদের হিউম্যান ডিএনএ তে আমাদের জিন আছে রাফলি 20,000-এর মতো। তো আমরা এই বেস পেয়ারের এই অংশটাতে আর একটু ডিটেলে যাই, যে ওই অংশটাই আমাদের জুম করে এখানে দেখানো আছে। তো এখানে দুইটা স্ট্র্যান্ড বা সুতা আছে, একটাকে বলে ফরওয়ার্ড স্ট্র্যান্ড আরেকটাকে বলে রিভার্স স্ট্র্যান্ড। তো এই রিভার্স স্ট্র্যান্ড গুলা যে বলছিলাম বেজ দ্বারা কানেক্টেড, এবং বেজ আছে এই ধরনের বেজ আছে 4 ধরনের, এবং এগুলোর নাম হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, AGCRT। তো এইটার বৈশিষ্ট্য হচ্ছে একটা, এ সব সময় কানেক্টেড থাকে টি এর সাথে, জি সব সময় কানেক্টেড থাকে সি এর সাথে।
যেমন এইখানে যে এ বেসটা কানেক্টেড আছে অন্যটা টি এর সাথে, এখানে জি কানেক্টেড আছে সি এর সাথে, এখানে সি কানেক্টেড আছে জি এর সাথে। তো এইটা যদি আমাদের ডিএনএ হয় তাহলে আমরা ফরওয়ার্ড স্ট্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করতে পারি এই বেসগুলা দিয়ে, যে কিভাবে একের পর এক এই বেসগুলা সাজানো আছে। এ এর পরে জি, জি এর পরে এ সি টি জি, এ জি এ সি টি জি। তো তো রিভার্স ট্রেনটা হচ্ছে উল্টা, এখান থেকে টি সি টি জি এ সি। তো লক্ষ্য করে দেখবেন যদি আমরা ফরওয়ার্ড ট্রেনটা জানি তাহলে আমরা রিভার্স ট্রেনটা অটোমেটিক্যালি জেনে যাই, কারণ এখানে যদি এ থাকে আমি জানি এখানে টি আছে, দ্বিতীয়টাতে জি থাকলে সি আছে। তাই আমাদেরকে যদি আমরা একটা ডিএনএ কে এরকম একটা স্ট্রেন যদি আমরা জানি তাইলে আমাদের হয়ে যায়। সো একটা স্ট্রেন, সো আমরা ডিএনএ কে রিপ্রেজেন্ট করি শুধুমাত্র একটা স্ট্রেন দিয়ে, যেটা হচ্ছে ফরওয়ার্ড স্ট্রেন। আর এই ফরওয়ার্ড স্ট্রেনটা আসলে বেসিক্যালি আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যে এই স্ট্রেনটা হচ্ছে এরকম 4টা লেটার বা 4টা বেজের একটা লম্বা সিকোয়েন্স। সো ডিএনএ কে আমরা চিন্তা করতে পারি আপাতত 4টা বেজ লম্বা সিকোয়েন্স হিসেবে। তো এখানে আমরা দেখি হচ্ছে যে এই একটা মানুষের কাছ থেকে আমরা একটা কোষ নিয়েছিলাম, কোষ নিয়ে সেখানে তার সিকোয়েন্স পাইছি যে এ জি এ সি টি জি। তো এটা এই সিকোয়েন্সটা তো পেলাম একজন মানুষের কাছ থেকে। তো আমরা এরকম আরো কিছু মানুষের কাছ থেকে সেল নিয়ে সেইগুলো সিকোয়েন্স করলাম। তো এক একজনের বিভিন্ন জনের ডিএনএ এর সিকোয়েন্সের মধ্যে তো পার্থক্য আছে, এখানেও কিছু পার্থক্য দেখতে পাচ্ছি। তবে নোটিসেবলি যে এখানে যে গ্রে বেস গুলো আছে সেগুলা প্রত্যেকটা মানুষের মধ্যে একই বেজ আছে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে কেবল এখানে এই এক্সাম্পলে 2টা বেজের মধ্যে, তৃতীয় আর পঞ্চম বেজের মধ্যে। তো ইনফ্যাক্ট আমাদের সকল মানুষের প্রায় 99.9% ডিএনএ একই। তার মানে হচ্ছে 99.9% পজিশনে আমাদের প্রত্যেকেরই ডিএনএ তে সেম বেজ আছে। পার্থক্য হয় কেবল 0.1%-এর ক্ষেত্রে, যেমন এখানে 2টা বেজের ক্ষেত্রে। তো এরকম যেসব পজিশনে ডিএনএ ডিএনএ পার্থক্য হয় বা ডিএনএ ভেরিয়েবল, এই পজিশনগুলোকে বলা হয় ভেরিয়েন্ট বা জেনেটিক ভেরিয়েন্ট। তো এই জেনেটিক ভেরিয়েন্ট গুলাই হচ্ছে ডিফাইন করে যে এক একজনের জেনেটিক ভেরিয়েন্ট এক এক রকম, আমাদের মধ্যে পার্থক্য তৈরি হয় এবং এই জেনেটিক ভেরিয়েন্টের পার্থক্যের কারণে আমাদের এক এক মানুষের বৈশিষ্ট্য এক এক রকম হয়। তো এইখানে এই স্পেসিফিক ভেরিয়েন্টটাতে এও থাকতে পারে জিও থাকতে পারে, তো এইগুলোকে বলা হয় এলিল। তো এখানে এলিল আছে 2 ধরনের, এ আর জি। তো এই এই পার্থক্যগুলা হচ্ছে একটা বেজের মধ্যে পার্থক্য। তো এইটার একটা নাম হচ্ছে যে সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, যে একটা বেজে বা একটা নিউক্লিওটাইডের মধ্যেই বিভিন্ন ধরনের পার্থক্য দেখা যায়। এটাকে বলে স্নিপ, এসএনপি বা উচ্চারণ করা হয় স্নিপ। তো এইখানে আরেকটু এসে যাই যে আমাদের পার্থক্য, যে এখানে ধরলাম যে আমাদের এটা হচ্ছে এইটুকুই আমাদের ডিএনএ এবং এই ডিএনএটা আসছে এটা আসছে ক্রোমোজোম 1 থেকে। জাস্ট মনে করে দেখেন আমরা বলছিলাম যে আমাদের ক্রোমোজোম আছে 23 জোড়া, ডিএনএ থাকে জোড়ায় জোড়ায়। সো আরেকটা মানে একই মানুষের মধ্যে একই সেলে আরেকটা ডিএনএ কিন্তু আছে। তো ধরলাম সেই ডিএনএটা এইটা, এবং সেই ডিএনএরও যদি তৃতীয় পজিশনটাতে এ থাকে তাহলে আমরা এইটাকে বলি যে এই পজিশনটাতে এই মানুষটার মধ্যে এর জিনোটাইপ হচ্ছে এ এ, মানে 2টা ক্রোমোজোমের মধ্যেই এ এ আছে একই পজিশনে। তো যদি এমন থাকতো যে একটা ক্রোমোজোমে এ আর একটা ক্রোমোজোমে তৃতীয় পজিশনটাতে জি, তাহলে এটার জিনোটাইপ হতো এজি, অথবা অন্য ক্ষেত্রে হয়তো জিজি। তো এটা হচ্ছে এক এক মানুষের মধ্যে এইভাবে আমাদের জিনোটাইপের পার্থক্য হয়।
এইটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন? ইফতি, বুঝা গেছে? না, আমার কোনো প্রশ্ন নেই, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন দেখলাম যে আমাদের আচ্ছা, ডিএন আমার একটা কোশ্চেন আছে এসএনপি এর ব্যাপারে, স্নিপের ব্যাপারে। এটা সম্পর্কে আমি আসলে অত ভালো জানি না, ওই সাইটটাতে একটু আসেন। হ্যাঁ হ্যাঁ আশিস? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, এইখানে যেমন এসএনপি মানে কি আসলে যে এই একটা কলামে শুধু ভ্যারিয়েশন আসছে সেটা এসএনপি, নাকি এই একটা কলামের ভ্যারিয়েশন গুলো শুধু একই ধরনের, আইদার এ এর জায়গায় জি হবে অথবা এ হবে? আচ্ছা, এটা একটা খুবই ভালো কোশ্চেন। মানে এই স্নিপ, এটা তো হচ্ছে ভাই পলিমরফিজম, এটা হচ্ছে পুরো ফেনোমেননটা স্নিপ। আর এই পজিশনটাতে এ আর জি, মানে বেসিক্যালি জি না হয়ে টিও হইতে পারতো, সিও হইতে পারতো, অথবা এইখানে শুধু দুই ধরনের না হয়ে 4 ধরনেরও হইতে পারতো, এ জি টি সি বিভিন্ন ধরনেরই হইতে পারতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। কিন্তু নর্মালি দেখা যায় যে এটা হচ্ছে জেনারেল কেসে যে একটা একটা পজিশনে দুইটা এলিলের মধ্যে পার্থক্য হয়, মোস্ট অফ দ্য কেস জেনারেল। বাট তার মানে এই না যে একই পজিশনে 3 ধরনের ভেরিয়েশন হইতে পারে না, সেটাও হইতে পারে, তবে সেটা একটু কম। যে কারণে নর্মালি আমরা যখন মানে যদি অন্য কিছু মিন করা না হয়, তাহলে আমরা ধরে নিই যে এখানে একটা পজিশনে 2 ধরনের এলিল হইতে পারে। ভাইয়া আপনার হ্যাঁ, এটা আচ্ছা। ক্লারিফাই হ্যাঁ, হয়েছে? আচ্ছা, তাহলে 2 ধরনের অ্যালিল হতে পারে ওটা বুঝলাম, বাট এখানে 3 ধরনের অ্যালিল হলেও এটাকে স্নিপি বলতো, সিঙ্গেল নিউক্লিওটাইড ওইটাকে স্নিপি বলতো। পলিমরফিজমই হ্যাঁ, বলতো। ওইটাকে স্নিপি বলতো। আচ্ছা, হ্যাঁ, তাহলে মানে আমি এখনো তাহলে ধরতে পারছি না, যেমন এই যে 2 কলাম পরেই যে জিনিসটা আছে ওটাও তো একটা স্নিপ। ওইটাও আরেকটা স্নিপ, এখানে 2টা স্নিপ আছে। তা এরা কি পাশাপাশি থাকলে এটা স্নিপ হতো না নাকি? মানে আমি মানে স্নিপ বিষয়টা কি তাহলে আমি ধরতে পারছি না। আচ্ছা, স্নিপ বিষয়টা হচ্ছে ভাইয়া যে একটা সিঙ্গেল নিউক্লিওটাইডের মধ্যে পুরা বিভিন্ন মানুষের মধ্যে এই পজিশনটাতে পার্থক্য থাকবে। ওকে, আপনার আছে এ এই পজিশনটাতে, আমার আছে জি, মানে যদি বিভিন্ন মানুষের মধ্যে যান তাহলে হচ্ছে আপনি পুরা পপুলেশনের মধ্যে দেখবেন যে একটা ভেরিয়েশন আছে, এবং আচ্ছা, এটা একটা নিউক্লিওটাইডের জন্য দেখতেছেন, সেটাকে হচ্ছে সিঙ্গেল নিউক্লিওটাইড স্নিপ। তো মেবি এটার সাথে আরেকটা জিনিস হইতে পারে যে আপনার কিছু আছে ইনসারশন ডিলিশন আছে, যে আপনার হয়তো মানে একজনের হয়তো পুরা ধরলাম যে এই পুরা সিকোয়েন্সটা একজনের হয়তো নাই, লাইক এ জি সি পুরা সিকোয়েন্সটাই হয়তো একজনের নাই, মানে তার কোনো বেজই হয়তো নাই, তো সেটা হচ্ছে ডিলিশন। আবার কারো হয়তো মনে করেন কিছু এক্সট্রা আছে, সেটা হচ্ছে ইনসারশন। তো ওইটা হচ্ছে অন্য ধরনের ভেরিয়েশন। বাট এই ভেরিয়েশনটা আমরা আচ্ছা, আমি দেখতেছি মনে হয় বুঝতে পারছি। কেবলমাত্র। আচ্ছা, আচ্ছা, মানে এই যেখানে ভেরিয়েশন, এডিট হয় সেটাকে বেসিক্যালি স্নিপ বলে। রাইট, ওই পজিশনটাই। হ্যাঁ, আচ্ছা, ওকে, গট ইট, থ্যাংক ইউ। তো এই জিনোটাইপ গুলো আমরা দেখলাম। এখন বেসিক্যালি তাহলে হচ্ছে আমাদের মধ্যে জিনোটাইপের ডিএনএ তে চেঞ্জ আছে, কিন্তু ডিএনএ যেটা হচ্ছে ডিএনএ কিন্তু আমাদের প্রত্যেকটা কোষেই অলমোস্ট একই ডিএনএ, মানে লাইক 99.99999% মানে প্রত্যেকটা কোষে আমাদের ডিএনএ একই। কিন্তু আমাদের এক একটা টিস্যুতে, যেমন হাতের টিস্যুর কাজ এক রকম, চুলের কাজ এক রকম, এক একটা বা হার্টের কাজ একটাকে ডিএনএ সেম, কিন্তু তাদের মধ্যে পার্থক্য আছে, তাদের কাজে পার্থক্য আছে। সে কাজে পার্থক্যটা হয় কিভাবে? সেই কাজে পার্থক্যটা হয় জিনের মাধ্যমে। তো কিছু কিছু জিন, যে আমরা আমরা আগে এখানে বলছিলাম যে একটা পোর্শন হচ্ছে জিন। এখন কারো কারো মধ্যে একটা জিন হয়তো কাজ করতেছে, কারো কারো মধ্যে হয়তো আর এই জিনটা কাজ করতেছে না। এই বেসিসে আমাদের জিনগুলা আমাদের আমাদের যে বৈশিষ্ট্য আছে সেখানে পার্থক্য তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে জিনগুলা কিভাবে কাজ করে। তো ধরলাম এটা এখানে এই পোর্শনটা হচ্ছে জিন, এই ডিএনএটা। তো এখানে যেটা হয়, ডিএনএ
এই ডিএনএটা আমাদের একটা টেমপ্লেট হিসেবে কাজ করে। এই ডিএনএ টেমপ্লেট হিসেবে কাজ করার পরে এখান থেকে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি হয়। এটা হচ্ছে আরএনএ, এবং এই আরএনএটা তখন হচ্ছে নিউক্লিয়াসের বাইরে চলে যায়, পরে এইখানে সেলের মধ্যেই এটাকে বলে ট্রান্সলেশন হয়। ট্রান্সলেশন হওয়ার পরে এই ডিএনএটা আরএনএটা এটাকে হচ্ছে এখানে প্রোটিনে কনভার্টেড হয়। তো আমি এখানে ডিটেলসে যাচ্ছি না, তবে মূল থিম যেটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, যেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এবং আমাদের দেহের কাজ করে আসলে প্রোটিন। ডিএনএ কিন্তু আমাদের কোনো কাজ করতেছে না, কাজ করতেছে প্রোটিন গুলো। তো এখন যদি এই ডিএনএ থেকে মাল্টিপল কপি, বেশি সংখ্যক আরএনএ কপি তৈরি হয়, আমাদের সম্ভাবনা আছে সেই বেশি সংখ্যক আরএনএ থেকে বেশি সংখ্যক প্রোটিন তৈরি হবে, তাহলে হয়তো একটা কাজ খুব দ্রুত হবে। আর যদি একটা প্রোটিন তৈরি আরএনএ তৈরি না হয়, কনসিকুয়েন্টলি প্রোটিনটাও তৈরি হবে না, তাহলে আমাদের সেই জিনটা বা সেই প্রোটিনটার কোনো কাজ আমাদের একটা সেলে থাকবে না। তো এইভাবে জিনগুলো কাজ করে। এই যে আরএনএ তৈরি হচ্ছে বেশি, মানে বিভিন্ন সংখ্যক, তো এই কতগুলো আরএনএ তৈরি হচ্ছে একটা জিন থেকে, সেটাকে বলা হয় জিন এক্সপ্রেশন। তো না, এটা হচ্ছে নাম্বার অফ ট্রান্সক্রিপ্ট অথবা নাম্বার অফ আরএনএ। তো এগেন, সো এটাকে আমরা চিন্তা করতে পারি এখন একটা নাম্বার হিসেবে। যদি বড় নাম্বার হয়, তাহলে বড় সংখ্যা হয়, তাহলে এটা একটা জিন বেশি মাত্রায় কাজ করতেছে, বেশি অ্যাক্টিভ। আর যদি কম কাজ করে বা ছোট সংখ্যা হয়, তাহলে একটা জিন কম অ্যাক্টিভ। তো এই জিনগুলো আসলে আমরা কিভাবে কোয়ান্টিফাই করি? আমরা তো বললাম যে আমরা আমাদের মাপতে হবে যে কতগুলো আরএনএ আছে, এবং সেই মাপাটা খুব একদম এক্স্যাক্টলি খুব ইজি না ব্যাপারটা। সেই জন্য আমাদের সিকোয়েন্সিং টেকনোলজি আছে, এবং এইখানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আরএনএ সিকোয়েন্সিং টেকনোলজি। আমি খুব ওভারভিউ দিব, ব্রিফলি বলবো যে ধরে নিলাম আমাদের এখানে এটা হচ্ছে আমাদের ডিএনএ, এবং ডিএনএর এইটুকু হচ্ছে একটা জিন 1, এইটুকু হচ্ছে আরেকটা জিন 2। তো এই জিনগুলোর মধ্যে আমাদের আসলে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এক্সন, একটা হচ্ছে ইন্ট্রন। সো পুরাটাই ডিএনএ, কিন্তু আমি জাস্ট এক্সন গুলোকে চতুর্ভুজ আকারে এখানে দেখাচ্ছি। জিনের ক্ষেত্রে যেটা হয়, ইন্ট্রন গুলা আসলে আমাদের দেহ থেকে ইন্ট্রন গুলা ফেলে দেওয়া হয়। আলটিমেটলি শুধুই এক্সন গুলা এক্সপ্রেসড হয়, ইন্ট্রন গুলা এক্সপ্রেসড হয় না। এমআরএনএ তে যেটা থাকে শুধু এক্সন গুলা থাকে, এক্সন গুলা যে এক্সন 1 এক্সন 2, এই দুইটা এক্সন এখানে কানেক্টেড, মানে জোড়া লেগে যাবে, তো দুইটা মিলে হবে একটা আরএনএ। তো এখানে আবার জিন 2 এর ক্ষেত্রে জিন 3 আর 4 কানেক্ট হয়ে জোড়া লেগে এটা হবে জিন 2 এর আরএনএ। তো ধরে নিলাম যে এখানে প্রথম জিন থেকে দুইটা আরএনএ তৈরি হয়েছে, আর দ্বিতীয় জিন থেকে একটা আরএনএ তৈরি হয়েছে। তো কিন্তু এখানে আমাদের যেটা করা হয়, প্রথমে হচ্ছে সিকোয়েন্সিং টেকনোলজিতে, আমি খুব ডিটেলসে যাচ্ছি না এখানে, বেসলি এটাকে সিডিএনএ তে কনভার্ট করা হয়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তবে আলটিমেটলি সিকোয়েন্সিং এর সময় যেটা করা হয়, এই আরএনএটাকে পুরোটা আরএনএ সিকোয়েন্সিং একসাথে করতে পারে না এখনো বেশিরভাগ টেকনোলজি। বাট আমরা যেটা সবচেয়ে পপুলার নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং টেকনোলজি, তো তারা পুরোটা একসাথে সিকোয়েন্সিং করতে পারে না, তারা যেটা করে ছোট ছোট ভাগ করে নেয়। তো এরকম জাস্ট র্যান্ডমলি এই সিডিএনএটাকে বা আরএনএটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিছে, এবং তারপরে ছোট ছোট অংশগুলো সিকোয়েন্সিং করছে। এগুলাকে বলা হয় এক একটা শর্ট রিড বা ছোট সিকোয়েন্স। এগুলা বেসিক্যালি এসিটিজি এর একটা সিকোয়েন্স। তো এই প্রবলেম যেটা হচ্ছে, আমরা তো এখানে বলছিলাম যে দুইটা আরএনএ আসছে জিন 1 থেকে, কিন্তু সিকোয়েন্সিং টেকনোলজি যখন একটা আরএনএ এক্সট্রাক্ট করে, তো তখন আসলে আমরা জানি না যে আসলে এটা কোন জিন থেকে আসছে। সেই কালার সহকারে আসে না, তারা বেসিক্যালি কালারলেস।
সো আমরা বলতে পারি না যে কোন জিনটা থেকে আসছে। তো এটা এটা কোন জিন থেকে আসছে এটা করার জন্য আমরা যেটা করি, আমরা এখান থেকে একটা রিড নেই এবং এটা আমাদের এই যে আমাদের যে একটা ডিএনএ আছে, ডিএনএ এর সাথে আমরা ম্যাচ করার চেষ্টা করি যে ডিএনএ এর কোন অংশ থেকে এই রিডটা আসছে। এটাকে আমরা বলি অ্যালাইনমেন্ট। যেমন ধরে নিলাম যে এই রিডটা আসছে এই অংশটা থেকে। তো এটা আসলে আমি একটু জুম করে এই জায়গাটাতে দেখাই, তাহলে হয়তো একটু ভালো বুঝে যাবে যে এইখানে ডিএনএ সিকোয়েন্সটা হচ্ছে ACTT, আর এই আরএনএ এই সিকোয়েন্সটা হচ্ছে ACT। তো এই সিকোয়েন্সটা ডিএনএ এই পজিশনের সাথে মিলে গেছে। তো বললাম যে এটা হচ্ছে রাফলি এটা অ্যালাইন্ড হয়েছে। সো ধরে নিচ্ছে যে এটা এই রিডটা আসছে এই এক্সনটা থেকে, এক্সন 1 থেকে। তো এইভাবে সবগুলা রিড যদি আমরা ম্যাপ করি তাহলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এখানে কোন রিডটা কোন এক্সন থেকে বা কোন জিন থেকে আসছে। তো আমরা কোয়ান্টিফাই করি এখানে যে এই জিনে আমরা কতগুলো রিড অ্যালাইন্ড হয়েছে। এখানে গুনে দেখলাম যে এখানে 16টা রিড অ্যালাইন্ড হয়েছে, আর জিন 2 তে অ্যালাইন্ড হয়েছে 8টা রিড। তো বেসিক্যালি আমরা কোয়ান্টিফাই করতেছি 16 আর 8, বা এটা রাফলি এই এক্সাম্পলের ক্ষেত্রে আমি এক্সাম্পলটা ইচ্ছা করেই সিম্পল রেখেছি, যে কারণে 16 আর 8 এটা বোঝানোর জন্য যে এখানে দুইটা আসছে জিন 1 থেকে, একটা ট্রান্সক্রিপ্ট একটা আরএনএ আসছে ট্রান্সক্রিপ্ট জিন 2 থেকে। 2:1 রেশিও এখানে রাখছি। এবং যারা জানে বেসিক্যালি তাদের জন্য এই এই আমরা শুধু নাম্বার অফ রিডটাকে নরমালাইজ করে একটা টিপিএম এ কনভার্ট করি, বাট জাস্ট কনসেপচুয়ালি এখান থেকে দুইটা রিড আসছে, বা 2:1 অনুপাতে রিড আসছে, আরএনএ আসছে এই জিন 1 থেকে আর জিন 2 থেকে। আই হোপ যে এতটুকু পর্যন্ত বুঝা গেছে। তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে এই জিন যে আমরা করলাম এইখানে, এইটাকে আমরা বলি, এই নাম্বারটাকে বলছি জিন এক্সপ্রেশন। তো এই জিন এক্সপ্রেশন কিভাবে রেগুলেট হয়, যে আমাদের মধ্যে দেহের মধ্যে একটা জিন কিভাবে একটা বডি কিভাবে একটা জিন বেশি পরিমাণ উৎপন্ন করে বা হচ্ছে কম পরিমাণ উৎপন্ন করে, কিভাবে কাজ করে। তো এটার জন্য ধরে নিচ্ছে আমরা এই জিনের ট্রান্সক্রিপশন বা এক্সপ্রেশন স্টাডি করতেছি। এখানে অন্য কিছু জিন আছে যেগুলোকে বলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এগুলো জিনের কাছাকাছি জায়গায়, প্রোমোটার রিজিয়ন বলি, এখানে অ্যাটাচড হয়। অ্যাটাচড হয়ে অ্যাটাচড হলে আরএনএ পলিমারেজ এখানে এসে আরএনএ পলিমারেজ এখানে কাজ করা শুরু করে। কাজ করা শুরু করা মানে হচ্ছে সে জিনটাকে নতুন আরএনএ তৈরি করা শুরু করে। এটাকে বলে ট্রান্সক্রিপশন। তো এর মধ্যে আরো কিছু জিন আছে যেগুলোকে বলে অ্যাক্টিভেটর। তারাও হচ্ছে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের সাথে বাইন্ড হতে পারে। তো বেসিক্যালি লং স্টোরি শর্ট, যে এই একটা জিন আরো অন্যান্য জিন দ্বারা রেগুলেটেড হচ্ছে। যদি এমন হয় যে এই কোনো একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হয়তো নাই, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা উৎপন্ন হচ্ছে না, তাহলে সে এখানে বাইন্ডও করতে পারবে না, তাহলে আরএনএ পলিমারেজ আসবে না, এই জিনের ট্রান্সক্রিপশন হবে না। আবার যদি কম পরিমাণ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর থাকে তাহলে এই জিনের ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হবে মানে কম পরিমাণ এক্সপ্রেসড হবে, কম আরএনএ পাবো। আর যদি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বেশি পরিমাণে থাকে তাহলে হয়তো এই জিনটা আমরা বেশি পরিমাণে পাবো। সো এইভাবে আমরা বলতে পারি যে একটা জিন এখানে অন্য বেশ কিছু জিন দ্বারা রেগুলেটেড হচ্ছে। একই সাথে এমনও হইতে পারে যে এখানে হয়তো কোনো ভেরিয়েন্ট আছে এই রিজিয়নে, অথবা এই রিজিয়নে বা অন্য কোনো রিজিয়নে হয়তো কোনো ভেরিয়েন্ট আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম জেনেটিক ভেরিয়েন্ট। ওই ভেরিয়েন্ট গুলোও সামহাউ এফেক্ট করতে পারে, যে হয়তো একটা ভেরিয়েন্ট থাকলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন্ড করতে পারে, অন্য ভেরিয়েন্ট থাকলে করতে পারে না। এই বেসিসেও এইখানে এই ভেরিয়েন্ট গুলোও এই জিন এক্সপ্রেশনটা রেগুলেট করতে পারে। তো বেসিক্যালি এখানে আমরা দুই ধরনের জিন রেগুলেশন দেখতে পাই, যে একটা হচ্ছে আমাদের যে টার্গেট জিন আছে
এটা অন্যান্য জিন দ্বারা, যেমন একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর দ্বারা কিভাবে রেগুলেটেড হচ্ছে অথবা অন্য ভেরিয়েন্ট দ্বারা কিভাবে রেগুলেটেড হচ্ছে। তো এটা হচ্ছে দুইটা সিকোয়েন্স। এর মধ্যে এই সিনারিওটা হচ্ছে কোএক্সপ্রেশন নেটওয়ার্কের মধ্যে পড়ে, আর যে ভেরিয়েন্ট দ্বারা যখন রেগুলেশন হয় এই সিনারিওটা আমাদের ইকিউটিএল ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে। আমি আসতেছি দুইটা জায়গায়। এর মধ্যে কোনো কোশ্চেন আছে কারো? আমি তাহলে সামনে যাই। কোএক্সপ্রেশন এটা যেটা বলছিলাম যে একটা এখানে একটা নেটওয়ার্ক, এটা হয়তো একটা গ্রাফের মতো, প্রত্যেকটা নোড রিপ্রেজেন্ট করে একটা জিন, এবং দুইটা জিনের মধ্যে যদি একটা এজ থাকে তার মানে হচ্ছে দুইটা জিনের দুইটা জিনের এক্সপ্রেশন কোরিলেটেড। যেমন একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আর একটা জিনের এক্সপ্রেশন, আমরা যেটা উদাহরণের মধ্যে বলছিলাম, যদি তারা একটা বেশি হলে অন্যটা বেশি হয়, তাদের কোরিলেশন থাকে। এটাকে বলি আমরা কোএক্সপ্রেশন নেটওয়ার্ক। এই কোএক্সপ্রেশন নেটওয়ার্কের সুবিধা হচ্ছে যদি আমরা এরকম মানে একটা কমপ্লেক্স বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে আমরা বলতে পারি যে যে এই দুইটা জিন কোএক্সপ্রেসড একই সাথে রেগুলেটেড হচ্ছে, জিন 3 আর জিন 4 একই সাথে রেগুলেটেড হচ্ছে, আবার জিন 4 আর জিন 8 একই সাথে রেগুলেটেড হচ্ছে। তো আমরা ধরতে পারি যে কোন জিনটা কাকে রেগুলেট করতেছে। সো আমরা এখানে যে কমপ্লেক্স যে মেকানিজমটা আছে এটা আমরা বুঝতে আমাদেরকে সাহায্য করে। আবার যদি এই 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 মেকানিজম গুলো আমাদেরকে, যে কোনো একটা যদি আমাদের ওষুধ তৈরি করতে হয়, সে ওষুধের জন্য কোন জিনটাকে টার্গেট করে ওষুধ বানানো যেতে পারে সেই জিনিসগুলো সেখানেও এই কোএক্সপ্রেশন নেটওয়ার্ক হেল্প করবে আমাদের। একটা জাস্ট রিয়েল এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে কেক পাথওয়ে, এটা আমরা পাথওয়ে বলি। এটা হচ্ছে থাইরয়েড ক্যান্সারের পাথওয়ে, যে এখানে কিছু জিন আছে, যে জাস্ট আমি এখান থেকে বলছি যে রাস জিন বিরাফ জিনকে রেগুলেট করছে, বিরাফ জিন মেক জিনকে রেগুলেট করছে, তারপর মেক জিন আর্ক জিনকে রেগুলেট করছে, এবং সেটা আলটিমেটলি ক্যান্সারের আমাদের প্রলিফারেশনে আমাদের সার্ভাইভাল হবে কিনা কোষটার, সেটা ডিটারমিন করতেছে। এটা জাস্ট একটা এই নেটওয়ার্কের একটা স্পেসিফিক এক্সাম্পল হতে পারে রিয়েল সিনারিওতে। তো দ্বিতীয়টাতে আমরা আসি, যেখানে হচ্ছে আমরা যেখানে একটা জিন অন্য ভেরিয়েন্ট দ্বারা রেগুলেটেড হয়। এটাকে আমরা বলি এক্সপ্রেশন কোয়ান্টিটেটিভ ট্রেট লোসাই, যে কিভাবে এর এক্সপ্রেশনটা এই লোসাই বা এই লোকাস দ্বারা রেগুলেটেড হচ্ছে। সো টু এক্সাম্পল, যেখানে আমরা বলছিলাম যদি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হয়তো যদি এখানে এ ভেরিয়েন্ট এএলএল থাকে, তাহলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হয়তো বাইন্ড করতে পারে না। আবার যদি এখানে জিএলএল থাকে তাহলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন্ড করতে পারে। আর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন্ড না করলে জিএলএল জিন এক্সপ্রেশন আমরা দেখতে পাই না। যদি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন্ড করে তাহলে হয়তো আমরা এক্সপ্রেশনটা দেখতে পাবো। তো যদি তাহলে এই ব্যাপারটাতে কি হবে, যদি যেসব মানুষের মধ্যে এএলএল আছে, দুইটা ক্রোমোজোমেই এ আছে, তাহলে হয়তো তারা বাইন্ড করতে পারতেছে না। তো আমরা এখানে জিন এক্সপ্রেশন দেখতে পাবো না, অথবা অন্যভাবে বললে কম জিন এক্সপ্রেশন খুবই লো দেখতে পাবো। আবার যদি যার এখানে জিজি আছে, দুইটাতেই জি আছে, তাদের বাইন্ড করতে পারে এখানে, তো এখানে আমরা হাই এক্সপ্রেশন দেখতে পারবো এই জিনটাতে। আর যদি এজি থাকে তাহলে আমরা এখানে মিডিয়াম এক্সপ্রেশন দেখতে পাবো। তো বেসিক্যালি আমরা এখানে সুন্দর একটা কোরিলেশন দেখতে পাচ্ছি এই জিনোটাইপ গুলোর মধ্যে, ভেরিয়েন্টের আর হচ্ছে এই জিনের এক্সপ্রেশনের মধ্যে। এটা হচ্ছে এই কোরিলেশনটা বা এই অ্যাসোসিয়েশনটা যদি সিগনিফিক্যান্ট হয়, তাহলে এটাকে আমরা বলি ইকিউটিএল বা এক্সপ্রেশন কোয়ান্টিটেটিভ ট্রেড লোসাই, এই স্নিপ জিন পেয়ার। এটা সুবিধাটা কি হচ্ছে, কারণ এখানে আমরা এখানে বেসিক্যালি আমরা বুঝতে করতেছি যে একটা মেকানিজম দেখতে পাচ্ছি কিভাবে ভেরিয়েন্টটা একটা জিনের এক্সপ্রেশনটাকে রেগুলেট করতেছে। তো এটা অনেকেই হয়তো জিওয়াস এর সাথে পরিচিত, বা জিওয়াস বা জিনোম ওয়াইড অ্যাসোসিয়েশন স্টাডি। জিনোম ওয়াইড অ্যাসোসিয়েশন স্টাডি যেটা করে,
সেটা হচ্ছে দেখে যে একটা ভেরিয়েন্টে যদি দেখা যায় যে একটা এলিল থাকে, সে এখানে জি এলিল আছে, তাহলে হচ্ছে সে হয়তো একটা ডিজিজ হওয়ার প্রবাবিলিটি বেশি। আবার এখানে যদি এ এলিল থাকে, একটা ডিজিজ হওয়ার প্রবাবিলিটি কম। তো বেসিক্যালি এই ভেরিয়েন্টটাতে কোন এলিল আছে সেটার উপর বেস করে আমাদের একটা রোগ হওয়ার সম্ভাবনা কি রকম সেটা দেখা যায়। যদি কোনো পার্থক্য থাকে তাহলে সেটাকে আমরা বলি জিওয়াস হিট বা জিনোম ওয়াইজ অ্যাসোসিয়েশন হিট, যে এই ভেরিয়েন্টটা ইম্পর্টেন্ট আমাদের ডিজিজটা, আমাদের রোগটা হবে কি হবে না সেটা নির্ধারণ করার জন্য। তো আমরা এটা বুঝতে পারলাম যে এই ভেরিয়েন্টটা ইম্পর্টেন্ট, কিন্তু এই ভেরিয়েন্টটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করতেছে ডিজিজটা, রোগটা তৈরি করার ক্ষেত্রে, সেটা কিন্তু জিওয়াস বলে না। সেইখানে ইকুইটিয়াল স্টাডি যেটা বলে যে আচ্ছা দেখো যে এখানে এই ভেরিয়েন্টটা এই স্পেসিফিক একটা জিন আছে যেটার সাথে খুবই কোরিলেটেড, অ্যাসোসিয়েটেড। তো এটা হয়তো সম্ভবত এই ভেরিয়েন্টটা এই জিন এক্সপ্রেশনটা বা এই জিনের এক্সপ্রেশন রেগুলেট করতেছে, এবং সম্ভবত এই জিনটা মানে জিন থেকে যেহেতু একটা প্রোটিন তৈরি হচ্ছে ধরে নেই, এবং ওই প্রোটিনটা হয়তো এই রোগটা হবে কি হবে না সেটা নির্ধারণ করতেছে। তো এইখানে এই আমাদের ইকিউটিএল এর কারণে আমরা এই ইকিউটিএল হচ্ছে একটা মেকানিজম সাজেস্ট করে জিওয়াস হিট গুলার ক্ষেত্রে, যে আমরা যদি একটা জিওয়াস হিট নেই বা একটা ভেরিয়েন্ট দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ওই ভেরিয়েন্টটা আসলে কিভাবে কাজ করছে সেটা সম্বন্ধে আমরা একটা ধারণা পাবো। আর এখানে হচ্ছে এই ধরনের ভেরিয়েন্ট আছে আসলে আমাদের এখানে। আমরা ইকিউটিএল গুলাকে আমরা দুইটা ক্লাসিফিকেশন করি, একটাকে বলি সিস আর একটা বলি ট্রান্স ইকিউটিএল। সিস ইকিউটিএল হচ্ছে যেখানে সিগনিফিক্যান্টলি অ্যাসোসিয়েটেড ভেরিয়েন্ট আর জিনটা যেখানে কাছাকাছি থাকে, এটাকে বলে সিস ভেরিয়েন্ট, সিস ইকিউটিএল, টিপিক্যালি 1 মেগাবেজের মধ্যে। আর ট্রান্স ইকিউটিএল হচ্ছে যেখানে ভেরিয়েন্টটা জিন থেকে অনেক দূরে থাকে, টিপিক্যালি দুইটা ডিফারেন্ট ক্রোমোজোমে থাকে। তো এই কম্পেয়ার টু সিস ইকিউটিএল হচ্ছে প্রিটি কমন, বা ট্রান্স ইকিউটিএল বের করা একটু চ্যালেঞ্জিং, একটু না অনেকটাই চ্যালেঞ্জিং। তার কারণ হচ্ছে যে এই ট্রান্স ইকিউটিএল এর ক্ষেত্রে এই জিনটাকে টেস্ট করতে হয় অন্যান্য ভেরিয়েন্ট গুলার সাথে, এবং আমাদের মানুষের দেহে প্রায় 3 মিলিয়নের মতো ভেরিয়েন্ট আছে। সো একটা জিনকে প্রায় 3 মিলিয়ন ভেরিয়েন্টের এগেইনস্টে টেস্ট করা লাগে, যেটাতে হচ্ছে এটাকে বলে মাল্টিপল টেস্টিং বার্ডেন, যেটাতে খুব বেশি হয়ে যায়, যে কারণে আমাদের এই ট্রান্স ইকিউটিএল ডিটেক্ট করা একটু কষ্টকর, একটু না ভালো কষ্টকর। দাদা একটা প্রশ্ন, এই যে মানে ডিসটেন্স সিস আর ট্রান্সের মানে সিসে হচ্ছে কাছাকাছি থাকবে ভ্যারিয়েন্টের জিন এন্ড ট্রান্সে দূরে থাকবে, এটা কি পজিশনাল ডিসটেন্স অ্যালং দ্য ডিএনএ স্ট্র্যান্ড, নাকি 3D স্ট্রাকচারে ক্রোমোজোম গুলা কাছাকাছি থাকতে পারে? বা খুবই ভালো প্রশ্ন। এটা হচ্ছে পজিশনাল ডিসটেন্সের উপর। ডিএনএ স্ট্র্যান্ডে পজিশন গুলো অনেক দূরে থাকে, পজিশনাল লিনিয়ার ডিসটেন্স, এটা linear distance, 3D ডিসটেন্স মিন করতেছি না। আচ্ছা ওকে। এবং যে ট্রান্স যে কাজ করে তার একটা পটেনশিয়াল মেকানিজম হচ্ছে এরকম 3D ফোল্ডিং হয়ে এই ভেরিয়েন্টটা হয়তো কাছাকাছি চলে এসে কাজ করতেছে, সেটা হচ্ছে একটা পটেনশিয়াল মেকানিজম যে কিভাবে কাজ করতেছে। বাট যখন আমরা ডিফাইন করতেছি, ডেফিনেশনটা শুধু পজিশনাল ভেরিয়েন্টের লিনিয়ার ডিসটেন্সের উপর বেস করে। ওকে, থ্যাংক ইউ দাদা। এইটুক পর্যন্ত মোটামুটি ব্যাকগ্রাউন্ড। এরপরে আমি আমার কাজে আসলে যাব এরপর থেকে। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে কারো। ওকে, হয় আমি ভালো বুঝাইছি অথবা একদমই বুঝাতে পারি নাই। এনিওয়ে, এখন আমরা আসলে কাজে যাবো। আমরা আমাদের কাজের মধ্যে আমাদের ইকিউটিএল হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং যেখানে আমাদের দুই ধরনের ইনফরমেশন দরকার, ভেরিয়েন্টের ডেটা দরকার, আমাদের জিন এক্সপ্রেশনের ডেটা দরকার। সো আমাদের ডেটার
হচ্ছে রাফলি এরকম দুইটা থাকবে, যে জেনেটিক ভেরিয়েন্ট ডেটা হচ্ছে এখানে কলামগুলো এক একটা ভেরিয়েন্ট এবং এক একটা রো হচ্ছে এক একজন মানুষ বা ইন্ডিভিজুয়াল। তো আমরা এই রোটার এই ফার্স্ট রোটা হচ্ছে এই স্যার ইন্ডিভিজুয়াল। একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া স্যার স্যার বলার দরকার নেই, ভাইয়া বললেই হবে। আচ্ছা, এপিজেনেটিক্সটা মানে এইখানে কি ট্রিগার করছে কখন জিনগুলাকে? এপিজেনেটিক্স এর যে মানে আমরা পড়েছিলাম যে ট্যাগ গুলো আসে, ওই ট্যাগ গুলো মানে ট্রিগার করে কখন এখানে? আচ্ছা, এপিজেনেটিক্সটা আসলে এই জায়গাটাতে এক্স্যাক্টলি আমি একটু ডিফারেন্ট, বাট এপিজেনেটিক্স হচ্ছে জেনেটিক্স এর বাইরে, মানে ডিএনএ সিকোয়েন্সের উপরে কিছু থাকে। শুরুতে যে ফিগারটা আমরা দেখেছিলাম অনেক পিছনে, আমি চেষ্টা করি যাওয়ার জন্য। ওকে, এইখানে যে ফিগারটা আমরা দেখতে পেয়েছিলাম, যে এখানে আমি বেশ কিছু জিনিস স্কিপ করে গেছি, যে এখানে একটা হিস্টোন আছে, যে কিছু জায়গায় হয়তো ডিএনএ খুবই টাইটলি বাউন্ডেড, অথবা কিছু জায়গায় হচ্ছে যেটা হিস্টোনের সাথে টাইটলি বাউন্ডেড, কিছু জায়গায় হয়তো কম টাইটলি বাউন্ডেড। যদি এমন হয় যে খুবই একটা ডিএনএ যদি হচ্ছে এক জায়গায় খুবই টাইটলি বাউন্ডেড থাকে, তাহলে হয়তো যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এখানে হয়তো বাইন্ডই করতে পারছে না, কারণ জিনিসটা এত টাইটলি যে ভিতরের দিকে যেই সিকোয়েন্সটা আছে সেখানে সে বাইন্ডই করতে পারছে না। আচ্ছা, আবার এক জায়গায় হয়তো ওপেন, সো সেইখানে হয়তো বাইন্ড করতে পারছে। তো এই ধরনের বিভিন্ন প্রপার্টি চেঞ্জ হতে পারে। এখানে কিছু জিনিস আছে, এখানে বলে মেথাইলেশন বা অ্যাসিটাইলেশন। তো এগুলোর উপর বেস করে কোনো জায়গায় ডিএনএ বাইন্ড করতে পারে, কোনো জায়গায় পারে না। একই ডিএনএ সিকোয়েন্স একই হওয়ার পরেও এক জায়গায় পারে, এক জায়গায় পারে না। সো ওইটা হচ্ছে এপিজেনেটিক্স। আচ্ছা, আচ্ছা। এটার সাথে তো তাহলে জিন রেগুলেশনের কোনো সম্পর্ক আসছে না তাহলে? আসছে, জিন রেগুলেশন সম্পর্ক আসছে, কারণ হচ্ছে যদি ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা বাইন্ড করতে না পারে, তাহলে তো ওই জিনটা এক্সপ্রেসিভ হতে পারবে না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এখানে মানে জিন রেগুলেশন জেনেটিক্যালিও হতে পারে, এপিজেনেটিক্যালিও হতে পারে, দুই ভাবে জিন রেগুলেশন হতে পারে। তবে আমরা এই ইকিউটিএল এখানে আমরা শুধু জেনেটিক রেগুলেশনটা স্টাডি করতেছি, এপিজেনেটিক রেগুলেশনটা স্টাডি করছি না। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। খুবই খুবই ভালো প্রশ্ন। সো এখানে আমরা জেনেটিক ডেটা, ভেরিয়েন্টের ডেটা বলছিলাম। সো ভেরিয়েন্টের ডেটা এখানে আমরা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এইখানে হয়তো ভেরিয়েন্টের ডেটাতে 0, 1, 2 থাকে, AAGG এগুলো না থেকে বেসিক্যালি এখানে AA 0 রিপ্রেজেন্ট করে AA, 1 রিপ্রেজেন্ট করে AG, 2 রিপ্রেজেন্ট করে GG। এক এক ভেরিয়েন্টের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, তবে বেসিক্যালি এটা একটা আলটিমেটলি একটা ম্যাট্রিক্স, নাম্বারের একটা নিউমেরিক ম্যাট্রিক্স থাকে। এটা হচ্ছে জেনেটিক ভেরিয়েন্ট ডেটা। আর এক্সপ্রেশনও সিমিলার, যে একটা ইন্ডিভিজুয়ালে বিভিন্ন জিন আছে, কি পরিমাণ রিড আছে এখানে। তো রিডগুলো আমি এখানে ইন্টেনশনালি এখানে ফ্র্যাকশনাল দেখাচ্ছি, কারণ আমাদের কোয়ান্টিফিকেশন সবসময় হোল নাম্বার দেয় না, যে দুইটা আছে, দুইটা ট্রান্সক্রিপ্ট এরকম বলতে পারে না। সেই জন্য 2.5 ট্রান্সক্রিপ্ট এরকম হতে পারে। বাট একটা মূল পয়েন্ট হচ্ছে যে একই মানুষের কাছ থেকে ভেরিয়েন্ট ডেটা এবং জিন এক্সপ্রেশন ডেটা থাকতে হবে, তাহলে আমরা ইকিউটিএল স্টাডিটা করতে পারবো। যদি বিভিন্ন মানে যদি তাদের মধ্যে একই মানুষের মধ্যে না থাকে, তাহলে আমরা এটা করতে পারবো না। তো এই জিনিসগুলো আমরা আমি স্টাডি করি হচ্ছে আমরা জিটেক্স এর মাধ্যমে। আমরা জিটেক্স একটা কনসোর্টিয়াম, যেখানে মানুষের ডিএনএ এবং আরএনএ সিকোয়েন্সিং এর প্রচুর ডেটা আছে। এটা খুবই রিচ একটা ডেটা সেট। ইনফ্যাক্ট এটা হচ্ছে হিউম্যান ডিএনএ আরএনএ সিকোয়েন্সিং এর লার্জেস্ট ডেটাবেস। এবং এখানে ডিএনএ তো আছে, আরএনএও আছে, এবং আরএনএ আছে বিভিন্ন প্রায় 50টারও বেশি ধরনের টিস্যু থেকে আরএনএ আছে। তার হচ্ছে আমরা বিভিন্ন টিস্যুর মধ্যে কিভাবে ইন্টার রিলেশন
ইন্টার রেগুলেশন হচ্ছে সেগুলো আমরা ইচ্ছা করলে স্টাডি করতে পারবো। তো ফাইনালি আমার প্রজেক্টের মধ্যে আমি আসতেছি এখন, যে প্রথমে হচ্ছে কি, ধরে নিলাম এটা হচ্ছে একটা জিন, জিন এ, এটা আরেকটা জিন, জিন বি, এবং এইখানে যেই রিড গুলো দেখা যাচ্ছে এই রিড গুলো উৎপন্ন হয়েছে জিন এ থেকে। কিন্তু জিন এ আলটিমেটলি আমাদের প্রথম কাজ হচ্ছে এই রিড গুলা অ্যালাইন করা ডিএনএ তে। কিন্তু যখন আমরা এই রিড গুলো আমাদের ডিএনএ তে অ্যালাইন করতে যাচ্ছি, তখন এমন হতে পারে যে কিছু রিড যেটা এই যে এ জিন, এর আগে একটা কথা বলে নেই, যে জিন এর এই পোর্শন, হ্যাচড পোর্শন আর হচ্ছে জিন বি এর হ্যাচ পোর্শন, এই দুইটা সিকোয়েন্স একই রকম, এক্স্যাক্টলি একই না কিন্তু একই রকম, প্রায় কাছাকাছি। তো এইখানে যেটা দেখা যেতে পারে যে জাস্ট এই সিকোয়েন্স সিমিলারিটির কারণে কিছু রিড যেটা জিন এ থেকে উৎপন্ন হয়েছিল সেটা মিস অ্যালাইন্ড হতে পারে জিন বি তে। কারণ হচ্ছে এই দুইটা সিকোয়েন্স একদম খুবই সিমিলার। আমাদের সিকোয়েন্সিং অ্যালাইন যখন আমরা ম্যাচ করার চেষ্টা করছি, হয়তো দেখে যে এই রিডটার সাথে এই জায়গার ডিএনএ এর সাথে হয়তো বেশি মিলে যেতে পারে, এবং এটা হইতে পারে বিভিন্ন রেফারেন্স বায়াস, যদি যারা জানেন যে রেফারেন্স জিনোম বায়াস, সেই রেফারেন্স বায়াসের কারণে হতে পারে, অথবা একজনের হয়তো ডিএনএ এর ভ্যারিয়েন্ট একরকম, বাট আমাদের যে রেফারেন্স ডিএনএ তে সেই ভ্যারিয়েন্টটা নাই। বিভিন্ন কারণে এই রিডটা অন্য জায়গায় ম্যাপড হইতে পারে। তো যদি এমন হয় যে এখানে কম সংখ্যক রিড উৎপন্ন হয়েছিল জিন এ থেকে, তাহলে হয়তো কম সংখ্যক জিন বি তে ম্যাপ করবে। আর যদি বেশি সংখ্যক জিন উৎপন্ন হয়ে থাকে তাহলে হয়তো বেশি সংখ্যক রিড জিন বি তে ম্যাপ করবে। তো এই কারণে যখন আমরা কোয়ান্টিফাই করব জিন এ আর জিন বি, তাহলে তাদের দেখা যাবে যে তাদের কো এক্সপ্রেশনের মধ্যে একটা কোরিলেশন তৈরি হচ্ছে, যেটা আসলে ট্রুলি বায়োলজিক্যাল না, সেটা আসলে একটা ফলস পজিটিভ কো এক্সপ্রেশন, একটা ফলস কো এক্সপ্রেশন। আবার ধরে নিলাম যে এখানে একটা ভেরিয়েন্ট আছে, এই ভেরিয়েন্টটা এই জিনটাকে জিনের সাথে অ্যাসোসিয়েটেড, যেটা এটা একটা ইকুইটিয়াল, এবং যে তার মানে হচ্ছে এই ভেরিয়েন্টে দুইটা অ্যাসোসিয়েটেড। আবার এই জিন এ আর জিন বি অ্যাসোসিয়েটেড, তাহলে এই ভেরিয়েন্টটা জিন বি এর সাথেও অ্যাসোসিয়েটেড হবে। তাহলে এই ভেরিয়েন্ট আর জিন বি এটাও একটা ইকুইটিয়াল, এবং এইখানে হয়তো এই ভেরিয়েন্টটা আর এই জিনটা দূরে আছে, সেই কারণে তারা একটা ট্রান্সইকুইটিয়াল, এবং এটা একটা ফলস পজিটিভ ট্রান্সইকুইটিয়াল, ফলস ট্রান্সইকুইটিয়াল। এটা রিয়েল টাইমে বায়োলজিক্যালি হচ্ছে না, বাট এটা আমাদের টেকনিক্যাল এররের কারণে আমরা এই ইকুইটিয়াল অ্যাসোসিয়েশনটা দেখতে পাচ্ছি। তো এই রিড মানে এই ফলস অ্যাসোসিয়েশন গুলো তৈরি হচ্ছে এই সিকোয়েন্স সিমিলারিটির মাধ্যমে, বা অ্যালাইনমেন্ট ম্যাপিং বা অ্যালাইনমেন্ট এররের কারণে। তো এই জিনিসটাকে আমরা কোয়ান্টিফাই করার জন্য এটাকে আমরা একটা মেট্রিক সাজেস্ট করছি, সেটাকে আমরা বলতেছি ক্রস ম্যাপেবিলিটি। যে এখান থেকে আমরা কেমার নেব এবং দেখব যে কতগুলো কেমার, বা কেমার হচ্ছে শর্ট কে সংখ্যক বেজ এর একটা সিকোয়েন্স। তো এই কেমার গুলা কতগুলো কেমার জিন এর কতগুলো কেমার জিন বি এর সাথে ম্যাচ করতেছে বা বি তে ম্যাপ করতেছে, এটাকে বলি ক্রস ম্যাপিং, যে জিন এর কেমার অন্য জিনে ম্যাপিং করতেছে। এটাকে আমরা ডিফাইন করি ক্রস ম্যাপেবিলিটি হিসেবে। আমি একটু জাস্ট এক্সাম্পল দেই। তো এইটার জন্য আমরা হচ্ছে এটা ধরলাম যে পুরোটা হচ্ছে জিন এ, এখানে বিভিন্ন এক্সন আছে। তো আমরা এক্সন গুলো থেকে আমরা এখানে বিভিন্ন কে মার নিচ্ছি, যে কে সংখ্যক সিকোয়েন্স নিচ্ছি, এবং এগুলোর মধ্যে আমরা অ্যাম্বিগুয়াস কে মার গুলা
ব্যাপারে ইন্টারেস্টেড, কারণ অ্যাম্বিগুয়াস কেমার হচ্ছে সেই সব কেমার যেগুলা ডিএনএ বিভিন্ন একাধিক জায়গায় ম্যাপ করে, সেটা হচ্ছে অ্যাম্বিগুয়াস কেমার। তো এই অ্যাম্বিগুয়াস কেমার গুলা যদি আমরা ডিএনএ তে অ্যালাইন করি, তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন জায়গায় অ্যালাইন করতেছে। এখানে আমরা অ্যালাইন করলাম এবং আমরা আলটিমেটলি কাউন্ট করব যে জিন এর কয়টা কেমার অন্য জিনগুলাতে ম্যাপ করেছে। যেমন এইখানে জিন এর 2টা কেমার নাম্বার 2 আর নাম্বার 3 জিন বি তে ম্যাপ করেছে। নাম্বার 2 যদিও 2 জায়গায় ম্যাপ করেছে, বাট 2টা কেমার এখানে ম্যাপ করেছে। তো আমরা এখানে বলতেছি জিন এ থেকে বি এর ক্রস ম্যাপেবিলিটি হচ্ছে 2। যদি বেশি সংখ্যক কেমার এখানে ম্যাপ করত, তাহলে বেশি সম্ভাবনা থাকে আমাদের ফলস পজিটিভ এক্সপ্রেশন তৈরি হওয়ার। সো আমরা ক্রস ম্যাপেবিলিটি বেশি হলে আমাদের সম্ভাবনা মানে ফলস হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। তো ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি, রিয়েল এক্সাম্পল, যে আমরা একটা ট্রান্সইকুইটাল দেখতে পেয়েছিলাম, যেটা হচ্ছে ভেরিয়েন্টটা আছে ক্রোমোজোম 5 এ, যে এই ভেরিয়েন্টটা আছে ক্রোমোজোম 5 এ, এবং ট্রান্স অ্যাসোসিয়েট মানে অন্য জিনে যে একটা আছে সেই জিনটা ছিল ক্রোমোজোম 1 এ। এই জিন বি এটা হচ্ছে ক্রোমোজোম 1 এ। এবং এইখানে যখন আমরা দেখলাম যে আমরা রিড কভারেজ গুলা যখন দেখতে পাচ্ছিলাম, যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রিড গুলো ম্যাপ করতেছে শুধুমাত্র একটা ছোট্ট একটা পোর্শনে, পুরো এক্সন জুড়ে ম্যাপ করছে না। তাহলে এবং সেই জায়গায় ম্যাপ করতেছে যেই জায়গায় আমাদের এই জিনোম সিকোয়েন্সটা ইউনিক না, মানে বিভিন্ন অন্য জায়গার সাথে এই সিকোয়েন্সটার মিল আছে। তো এটা খুবই সাসপিসাস, কারণ হচ্ছে অর্ধেক জায়গায় হয়তো এক্সনের অর্ধেকের মধ্যে ম্যাপ করতেছে, অন্য জায়গায় কোনো রিড না, এটা খুবই সাসপিসাস। এবং এটা আলটিমেটলি যেটা দেখা গেছে যে এই অংশটুকু অন্য একটা জিনের সাথে, জিনের একটা ছোট্ট একটা অংশের সাথে খুব মিলে যায়, যে এটা হচ্ছে এটা ক্রোমোজোম 1 এর ক্রোমোজোম 5 এর আরেকটা জিন, এর এই অংশটাতে, যেটা এই অংশটা হচ্ছে ইউনিক না, এই অংশের সাথে খুব ভালোভাবে এই সিকোয়েন্সটাও মিলে যায়। স্কেলটা একটু ডিফারেন্ট, বাট মোটামুটি এই অংশটুকু এই ছোট্ট অংশের সাথে ম্যাচ করে। এবং এই যা উপরে বাম দিকে যে কি পরিমাণ ম্যাচ করতেছে সেটা দেখানো হচ্ছে এখানে। জাস্ট খুবই সিকোয়েন্সটা খুবই সিমিলার। তো এটা হচ্ছে এখানকার জিন এ এর মতো। এবং এখানে এক্সাম্পল গুলো দেখবেন যে আমরা যেরকম বলছিলাম কনসেপচুয়ালি, যে একটা অংশে এখানে রিড আছে, সিমিলার এখানে একটা অংশে রিড আছে বাট অন্য অংশে রিড নেই। তো এটা আমরা কনফিডেন্ট যে এই রিড গুলো আসলে ফলস অ্যালাইনমেন্টের কারণে এখানে ম্যাপড হয়েছে। আসলে এই রিড গুলো তৈরি হয়েছিল এই জায়গাটা থেকে, জিন অন্য একটা জিন থেকে। সো এটা একটা ক্লিয়ার এক্সাম্পল অফ ট্রান্সইকুইটাল। তো এই ট্রান্সইকুইটাল আসলে আমাদের মানে এটা তো আমরা একটা এক্সাম্পল দেখলাম। তো আমাদের পুরো অ্যানালিসিসে কি পরিমাণ ট্রান্সইকুইটাল মানে এফেক্ট করছে এটা আমরা বোঝার জন্য আমরা একটা ইকুইটাল কে একটা জাস্ট প্রথমে ডিফাইন করতেছি, ক্রস ম্যাপেবল ট্রান্সইকুইটাল। সো এটা এই ভেরিয়েন্ট আর জিন বি এটা হচ্ছে একটা ট্রান্সইকুইটাল। সো এটাকে আমরা ক্রস ম্যাপেবল বলবো যদি এই ভেরিয়েন্টের কাছাকাছি একটা জিন থাকে, যেই জিনটা অন্য আরেকটা জিনে এই জিন বিতে ক্রস ম্যাপ করবে বা এর সাথে সিকোয়েন্স সিমিলারিটি থাকবে, তাহলে এটাকে আমরা বলতেছি ক্রস ম্যাপেবল ট্রান্সইকুইটাল। সো আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম, যদি এটা ক্রস মানে যদি আমাদের এই ক্রস ম্যাপিং যদি আমাদের ফলস পজিটিভ তৈরি না করে থাকে বা ইকুইটাল অ্যানালিসিসের মধ্যে যদি কোনো ধরনের তার ক্রস ম্যাপিং এ যদি কোনো ইফেক্ট না থাকে, তাহলে এই ধরনের ক্রস ম্যাপেবল ইকুইটাল গুলা আমরা
পুরো অ্যানালিসিসের যে টপ হিটগুলো আছে এগুলোর মধ্যে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড দেখতে পাবো, র্যান্ডমলি ডিস্ট্রিবিউট, এখানে কোনো প্যাটার্ন আমরা দেখতে পাবো না, এই ক্রস ম্যাপিং এর কোনো ইফেক্ট না থাকে ইকুইটিয়াল অ্যানালিসিসে। কিন্তু আমরা আসলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে খুবই আমাদের যে ট্রান্সইকুইটিয়াল টপ সিগনিফিকেন্ট যে হিটগুলো আছে, ট্রান্সইকুইটিয়াল হিটগুলো আছে, এগুলোর মধ্যে আমাদের ক্রস ম্যাপেবল ট্রান্সইকুইটিয়ালের পরিমাণ খুবই বেশি। সো এখানে যে প্লটটা আসলে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমরা এইটা স্টাডি করেছি আমাদের জিটেক্স এর 5টা টিস্যুর উপর বিভিন্ন কালারে দেয়া, এবং এক্স এক্সিসে আছে আমাদের নাম্বার অফ টপ ট্রান্সইকুইটিয়াল মানে টপ হিট গুলো নিয়েছি, এবং সেই এখানে টপ হিট গুলো নিয়েছে, এবং ওয়াই এক্সিসে আছে যে ওই করেসপন্ডিং টপ হিট গুলার মধ্যে কত মানে কি পরিমাণ মানে কত ফ্র্যাকশন যে ক্রস ম্যাপেবল ট্রান্সইকুইটিয়াল, এবং এক্স এক্সিসটা লগ স্কেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় হাজারেরও বেশি প্রথম টপ ট্রান্সইকুইটিয়াল আসতেছে অলমোস্ট এক্সক্লুসিভলি ক্রস ম্যাপেবল ইকুইটিয়াল থেকে, যেটা র্যান্ডম ব্যাকগ্রাউন্ড ফ্র্যাকশনের চেয়ে অনেক বেশি। সো এটা সাজেস্ট করে যে এই ট্রান্সইকুইটিয়াল গুলা আসলে ক্রস ম্যাপিং দ্বারা হেভিলি বায়াসড, যেটা আসলে ফলস পজিটিভ ইন্ডিকেট করে। এবং আমাদের অ্যানালিসিসে যেটা আমরা দেখতে পেয়েছি 5টা অ্যানালিসিসের মধ্যে যে টপ সিগনিফিকেন্ট ইকুইটিয়াল গুলার 75%ই ক্রস ম্যাপিং এর কারণে তৈরি হচ্ছে, অথবা অ্যাটলিস্ট ক্রস ম্যাপিং দ্বারা বায়াসড, যেটা মিন করে যে আসলে স্ট্যান্ডার্ড ট্রান্সইকুইটিয়াল অ্যানালিসিসে প্রচুর পরিমাণ ফলস পজিটিভ আছে। তো এখানে আমরা একটা জিনিস বলেছিলাম যে আছে আমাদের সিকোয়েন্স সিমিলারিটি, ক্রস ম্যাপিং আসে সিকোয়েন্স সিমিলারিটি থেকে, এবং একটা মোস্ট কমন এক্সাম্পল সিকোয়েন্স সিমিলার হচ্ছে সুডোজিনস। সুডোজিনস গুলো হচ্ছে এরকম যে একটা জিন বিভিন্ন কারণে হতে পারে অন্য একটা জিন অন্য ডিএনএ অন্য এক জায়গায় কপি হয়েছে, সো জিনগুলো একই রকম আছে কিন্তু মানে তার রেগুলেটরি এলিমেন্ট গুলা ঠিক মতো মানে পুরোপুরি কপি হয়নি, যে কারণে অরিজিনাল জিনটা হয়তো অ্যাক্টিভ বাট যে ডুপ্লিকেটেড জিন ডুপ্লিকেশন হয়েছে সেই জিনটা হয়তো ইনঅ্যাক্টিভ। তো এইগুলোকে বলা হয় সুডোজিনস, যে ইনঅ্যাক্টিভ জিনটা সুডোজিনস অ্যাক্টিভও থাকতে পারে কিছু ক্ষেত্রে, তবে মোস্টলি সুডোজিন গুলা ইনঅ্যাক্টিভ। বাট এখানে ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে সুডোজিনস গুলোর মধ্যে সিকোয়েন্স সিমিলারিটি খুবই বেশি। তো আমরা যেটা দেখলাম যে হচ্ছে ক্রস ম্যাপেবল ইকুইটিয়াল গুলোর মধ্যে আমাদের যেটা হচ্ছে যে এই ক্রস ম্যাপেবল ইকুইটিয়াল গুলোর মধ্যে যে জিনগুলো আছে সেই জিনগুলোর একটা হিউজ পরিমাণ অংশ প্রায় 80% শতকরা 80% আসে হচ্ছে এরকম সুডোজিন থেকে, যেখানে যদি যেই সব ইকুইটিয়াল গুলা ক্রস ম্যাপেবল না সেখানে আসে প্রায় 25-30% এর মতো, যেখানে যেটা হচ্ছে খুবই ইন্ডিকেটিভ যে এই ইকুইটিয়াল গুলা তৈরি হচ্ছে ক্রস ম্যাপিং এর কারণে। এইটুক কোনো কোশ্চেন কারো? দাদা এই ট্রান্স ইকুইটিয়াল সেটা আসলে বের করে কিভাবে, মানে কারা আসলে, এইটা কি আমি মিস করে গেছি কিনা বুঝতেছি না। ভ্যারিয়েন্ট এন্ড শিওর, আমি আসতেছি এখনই। এই যে এখানে ভ্যারিয়েন্ট আর জিন, রাইট, বেসিক্যালি বিভিন্ন প্রোগ্রাম করতে পারো, বিভিন্নভাবে চিন্তা করতে পারো, বাট খুবই সিম্পলিস্টিক্যালি চিন্তা করতে পারো এগুলাকে যদি মনে করো 0, 1, 2 এগুলাতে এখন একটা নাম্বার চিন্তা করতে পারো, রাইট? তাহলে তুমি যদি এটা একটা লিনিয়ার রিগ্রেশনে ফেলতে পারো, জিন এক্সপ্রেশনকে ভেরিয়েন্টের এগেইনস্টে লিনিয়ার রিগ্রেশন একটা লাইন ফিট করতে পারো। আচ্ছা,
এবং এই লাইন ফিট হলে তুমি বেসিক্যালি যে y ইকুয়াল টু mx প্লাস c একটা লাইন পাবা এখানে, এবং এই লাইনটা যদি সিগনিফিক্যান্ট হয় সেখানে তুমি একটা করেসপন্ডিং পি ভ্যালু পাবা। যদি পি ভ্যালুটা সিগনিফিক্যান্ট হয় তাহলে তুমি এটাকে বলবা ইকিউটিএল। তো ইকিউটিএলটা করা হবে যে তোমাকে একটা বেসিক্যালি জিন এক্সপ্রেশনের এগেইনস্টে ভেরিয়েন্টকে তুমি একটা অ্যাসোসিয়েশনটা ফিট করতেছো। সিম্পলেস্ট কেসে লিনিয়ার রিগ্রেশন করছো। ক্লিয়ার? ইয়েস, থ্যাংক ইউ ভাইয়া। ভাই চ্যাটে একটা কোশ্চেন আছে, তাসনিম একটা কোশ্চেন করছিল, ওটা যদি কিছু আমি যদি কেউ বলে তাহলে আমার জন্য সুবিধা হয়। এটা হচ্ছে বাল্ক আরএনএ সিকের জন্য কাজ করবে নাকি সিঙ্গেল সেল আরএনএ সিক ডেটার জন্য কাজ করবে? ওর কোশ্চেন ছিল। খুবই ভালো প্রশ্ন। এটা দুই ধরনের ডেটার ক্ষেত্রেই কাজ করবে, তবে এখন পর্যন্ত মানে বেশিরভাগ ইকিউটিএল অ্যানালিসিস বাল্ক ডেটার মধ্যে আছে। আর সিঙ্গেল সেলের মধ্যে ইকিউটিএল অ্যানালিসিস করা একটু না অনেকটাই চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে সিঙ্গেল সেলের ডেটার প্রপার্টি যে সিঙ্গেল সেল ডেটায় স্পার্সিটি প্রচুর পরিমাণে থাকে। এই কারণে সিঙ্গেল সেল ডেটা থেকে সিস বা ট্রান্স দুইটাই কল করা বাল্কের চেয়ে একটু বেশি ডিফিকাল্ট। তো বাট মানুষজন এখন এই মুহূর্তে সিঙ্গেল সেল ইকিউটিএল এর দিকে অনেক ফোকাস করছে, কারণ এটা টাফ এবং রিলেটিভলি নতুন। আর সিঙ্গেল সেলে যদি আমরা ইকিউটিএল গুলা কল করতে পারি তাহলে আমরা সেল টাইপ স্পেসিফিক রেগুলেশন জানতে পারবো। থ্যাংক ইউ দাদা। আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ম্যাপিংটা দাদা কিভাবে করা হচ্ছে? আমরা যখন জিন এ জিন বি তে যে কোয়ান্টিফিকেশন ম্যাপিংটা করা হচ্ছে আরএনএ কোয়ান্টিফিকেশন, সেটা আপনারা কিভাবে করেছেন? আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম, মানে এটা আরএনএ সিকোয়েন্সিং এর খুব ডিটেইলড এক্সাম্পল না, কিন্তু এইখানটাতে যে এখানে আরএনএ সিকোয়েন্সটাকে প্রথমে সিডিএনএ তে কনভার্ট করা হলো, তারপর এটা তো হচ্ছে আরএনএ, এখন এটাকে ছোট ছোট ফ্র্যাগমেন্টে ভাগ করা হলো। ভাগ করার পরে এইগুলো আমরা অ্যালাইন করছি, এবং এইখান থেকে আমি খুবই ওভারভিউ দিয়েছি, আমি খুব ডিটেলে জানি যে নর্মালি এখানে যে এই জিনের মধ্যে কয়টা রিড অ্যালাইন্ড হচ্ছে সেটাই হচ্ছে আপাতত এক্সপ্রেশন চিন্তা করছি। আর এটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে আরএনএ কোয়ান্টিফিকেশনে তো অনেকগুলা টুল আছে, যেমন আরসেম আছে, স্যামন আছে, তো এই ও আচ্ছা, জিটেক্স এর কোনটা ইউজ করা হচ্ছে সেটা বলছো? আমরা তো জিটেক্স এটা ইউজ করতেছি। জিটেক্স এ এখানে আমরা প্রথমে অ্যালাইন করতেছি স্টারের মাধ্যমে, স্টার অ্যালাইনারের মাধ্যমে, আর কোয়ান্টিফাই করতেছি জিন লেভেল কোয়ান্টিফিকেশন করছে আরএনএ সিকিউসি টুলের মাধ্যমে। ওকে দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, রিলেটেড কোশ্চেন, সেটা হলো যে ক্যালিস্টো বা স্যামন দিয়ে কি করে দেখছিস যেটাতে আর কি ওই সরাসরি অ্যালাইনমেন্ট লাগে না, সেটা দিয়ে করলে কমে আসার কথা আমার ধারণা? এটা একটা ভালো প্রশ্ন। প্রথমত হচ্ছে অ্যালাইনমেন্টের পার্ট জিটেক্স এর আমরা অ্যালাইনমেন্টের পার্ট করি নাই, অন্য একটা গ্রুপ অ্যালাইনমেন্ট করছে। তবে এইখানে তারা ওই অ্যালাইনমেন্ট করার আগে তারা কিছু বেঞ্চমার্কিং করছে শুরুতে, তখন তারা দেখছে স্টারের অ্যালাইনমেন্ট মোর রিলায়েবল, স্টার অ্যালাইনমেন্ট স্টার আর ইসের মাধ্যমে, সো যেই কারণে তারা স্টার আর আরএনএ সিকিউসিটা তখন শুরু করছে। বাট এই ক্ষেত্রে খুবই ট্রু যে এই ক্ষেত্রে হচ্ছে অন্যান্য অ্যালাইনার ভালো কাজ করতে পারে। না, অ্যালাইনার ছাড়াও আসলে মানে ক্যালিস্টো স্যামনে যেরকম যে আলাদা করে অ্যালাইন করাই লাগে না, ওরা ওই সুডো অ্যালাইনমেন্ট বলে একটা জিনিস ইউজ করে, তো সেটা হলে এই সমস্যাটা অনেকটা কমে আসার কথা আমার ধারণা। আমি আসলে ওইটা ট্রাই করিনি, তবে আমি জানি না এটাতে কি হয়েছে। আমার কনসেপ্ট অনুযায়ী সুডো অ্যালাইনমেন্টও তো হচ্ছে এক ধরনের লাইক অ্যালাইনমেন্ট, রাইট? লাইক এক্স্যাক্টলি স্পেসিফিকলি না, কিন্তু ওটাতে এই আলাদা করে একটা রিড মানে অ্যাবান্ডেন্স এস্টিমেশনের ক্ষেত্রে আলাদা করে একটা রিড কোনখান থেকে আসছে এই কলটা করা লাগে না ওই ট্রান্সক্রিপ্ট অ্যাবান্ডেন্স এস্টিমেশনের সময়। যে একটা কেএমআর দেখলো যে সে আসছে হলো
তার পসিবল সোর্স হচ্ছে ট্রান্সক্রিপ্ট 1 অথবা ট্রান্সক্রিপ্ট 2 অথবা ট্রান্সক্রিপ্ট 3, দেন সেটা যদি হয় ওই রিডেরই আরেকটা কেমার দেখলো, সেটা দেখলো যে আইদার 2 বা 3, দেন তাও যদি রিজলভ না হয় দেন আরেকটা দেখলো সেটা আসছে 2 থেকে, এরকম এই যে সেট গুলা পেলো, এই সেটটার ইন্টারসেকশন যদি এক হয়ে যায় তখন সে থেমে গেল। আদারওয়াইজ অনেকগুলা বা সবগুলা করেও যদি সে ইন্টারসেকশন 1 আনতে না পারলে ওই ইন্টারসেকশনের যে সেটটা, সেই সেটটা ফুললি হচ্ছে তার পসিবল সোর্স। তো ওইভাবে ওই মানে রিড যখন অ্যালাইন করে তখন তো আসলে ইয়ের কারণে মানে সিকোয়েন্স সিমিলারিটির কারণে বিশেষ করে যেগুলো অনেক জায়গায় রিপিট, সেগুলো যেহেতু সমস্যা হয়ে যায়, কাজে ওই সিকোয়েন্সকে আইদার ওগুলো সবই বাদ দিয়ে ফেলতে হয় বা তার একটা সাবসেট রিপোর্ট করতে হয়। তো ওই বিয়েতে এসে ক্যালিস্টোতে বা স্যামনেও সেম টেকনিক, যেহেতু আলাদা করে কল করা লাগে না মানে রিডটা কোন ইয়ে থেকে আসছে, এটা আর কি কমে আসার কথা মনে হয়। হতে পারে, তবে আমরা সেটা চেষ্টা করে দেখি নাই। আমরা যেটা এমনিতে সিমিলারিটি গুলি কেমন, এই যে ক্রস ম্যাপেবল যে এরিয়াগুলো পাওয়া যাচ্ছে এখানে সিকোয়েন্স সিমিলারিটির অ্যামাউন্ট কেমন আসলে? এখানে আমরা যখন অ্যালাইন করছি, হ্যাঁ আমরা যেটা অ্যালাইন করছি সেটা হচ্ছে বোর্ডটাই দিয়ে অ্যালাইন করছি, এবং সেখানে ম্যাক্সিমাম মিসম্যাচ ছিল হচ্ছে আই গেস 2, মানে একটা 76 বেস পেয়ারের একটা রিড যেটা সেটা অ্যালাইন করতেছে আমরা, মানে দুই বেস পেয়ার ম্যাক্সিমাম মিসম্যাচ হতে পারে। ওকে, আর আতিফের কোশ্চেনটাতে আসছিলাম আমরা স্যামন করে নেই, ওখানে হচ্ছে আমরা ট্রান্সক্রিপ্ট লেভেল কোয়ান্টিফিকেশনের মাধ্যমে আমরা গেছিলাম, যেখানে হচ্ছে স্যামন ক্যালিস্টো দুই ট্রান্সক্রিপ্ট লেভেলই করে, ট্রান্সক্রিপ্ট লেভেল করে সেটাকে জিন লেভেলে কনভার্ট করে। হ্যাঁ, কিন্তু তাহলে তো স্যামন ক্যালিস্টো মনে হচ্ছে যে বাদ দিয়ে দেয়, তাহলে প্রচুর রিডকে তাহলে ডিসকার্ড করে দেয় নাকি? না, ডিসকার্ড করে না, যেগুলাকে ইউনিকলি ইয়ে করতে পারলো সেগুলাকে রাখলো, যেগুলো মাল্টিপল জায়গায় করলো সেটা পরে রিজলভ করতে ইএম ইউজ করে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ওই এখানে জিটেক্সে একটা জিনিস হচ্ছে, এখানে জিটেক্সে কিন্তু আমরা অনলি ইউনিকলি ম্যাপেবল কেমার গুলা দেয়া কোয়ান্টিফাই করা হয়, যেটা নন ইউনিক সেটা তো অ্যাডভাইস না। সেটা অ্যাডভাইস না, সেটা কি অ্যাডভাইস না? কারণ তোর মানে সেই জায়গার ইনফরমেশন বাদ পড়ে যাচ্ছে না, সেটাকে ওই ইএম দিয়ে রিজলভ করাই তো হচ্ছে। হ্যাঁ, মানে আমি যতদূর জানি যে সেটাই হচ্ছে। হ্যাঁ, তো সেইখানে হচ্ছে একটা আছে, কি বলে, একটা কোশ্চেন আছে, যেই কারণে পসিবলি এই পেপারের রিভিউয়ার ছিল মাইক লাভ রব পেট্রো, দুইজনের রিভিউয়ার ছিল। তা এর মধ্যে একজন সাজেস্ট করছে, মেবি মাইক লাভ সাজেস্ট করছে যে এটা যদি জাস্ট ওইরকম না করে শুধু যদি আমরা অ্যালাইনমেন্ট ইনফরমেশন গুলা দেই ট্রান্সক্রিপ্ট, তারপরে যদি কোয়ান্টিফাই করি, ওইটার টুলটা ছিল আই গেস টিএক্স ইম্পোর্ট সামথিং, কি জানি সেটার সাথে আমি অ্যাওয়্যার না, তবে মানে আমি যেটা জানি যে এখন মোটামুটি ওই ক্যালিস্টো স্যামন আসার পরে এই দুটাই হলো সবচাইতে বেশি ইউজড, এবং এই সব সমস্যাগুলো আসলে দূর করার জন্যই মোটামুটি আসা। আর মানে খালি ইউনিকলি ম্যাপ দিলে তো বিশেষ করে ট্রান্সক্রিপ্ট লেভেল রেজলিউশন তো ভালো হওয়ার কথা না, কারণ ট্রান্সক্রিপ্ট লেভেলে তো আসলে অনেক ইয়ে হয়, ওই যে অল্টারনেটিভ স্প্লাইসিং যখন থাকে তখন তো প্রচুর ইনফরমেশন বাদ পড়ে যায়। আচ্ছা, ট্রান্সক্রিপ্ট লেভেল সময়ের জন্য হচ্ছে কোয়ান্টিফাই করা হয় এখানে নরমালি 8 সেম দিয়ে। সো ওই 8 সেম তো আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, মানে যদি তুই খালি ইউনিকলি ম্যাপ দিস তাহলে তো আরসিম সেটা ওই মাল্টিম্যাপের ইনফরমেশন ইউজই করতে পারবে না। রাইট, 8 সেমের ক্ষেত্রে মাল্টিম্যাপ করে কিনা এই জায়গাটা আমি ট্রান্সক্রিপ্ট লেভেল কোয়ান্টিফিকেশনটা আমি এই জায়গাটা ঠিক নিশ্চিত না, আমাকে ভালো করে চেক করতে হবে জিটেক্স কি করে। গুড পয়েন্ট। আর কিছু কারো পয়েন্ট? ওকে, সো এখানে আমরা ফাইনালি আমাদের অনেক
বেসিক্যালি 1 ঘন্টা ক্রস করে ফেলছি আমি। তারা আর একটা স্লাইডই আছে মোস্টলি, আর কয়েকটা স্লাইড আছে 2-3টা। তো একটা জিনিস হচ্ছে নরমালি আমরা কম্পিউটেশনাল বায়োলজিতে যখন আমাদের কোনো একটা ফলস অ্যাসোসিয়েশন হয় সেটা চেক করার জন্য আমরা অন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ডেটা সেটে টেস্ট করি। যে অন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ডেটা সেটে যদি আমরা একই রেজাল্ট দেখতে পাই তাহলে আমরা ধরে নেই যে এই রেজাল্টটা অন্য জায়গায় রেপ্লিকেটেড হয়েছে, মোস্ট লাইকলি এটা ফলস না, এটা ট্রু পজিটিভ। কিন্তু এই ইকুইটিএল এর এই ক্রস ম্যাপেবল ইকুইটিএল এর ক্ষেত্রে এই রেপ্লিকেশন স্টাডিটাও মিসলিডিং হবে। কারণ হচ্ছে রেপ্লিকেশন স্টাডিটা কেবলমাত্র র্যান্ডম এররের ক্ষেত্রে এটা রেপ্লিকেশন স্টাডিটা কাজ করে, কিন্তু এই এররটা আসলে র্যান্ডম এরর না, এটা একটা সিস্টেমেটিক এরর। যে এররটা সবগুলা ডেটা সেটেই থাকবে, যেই কারণে যেই ক্রস ম্যাপেবল ইকুইটিএলটা যেটা যদি একটা ডেটা সেটে দেখা যায় সেম ইকুইটিএলটা অন্য ডাটা সেটে দেখা যাবে। তো এটা চেক করার জন্য আমরা যেটা করেছি যে আমরা জিটেক্স এর হোল ব্লাড থেকে ইকুইটিএল গুলো নিয়েছি এবং সেগুলা ডিজিএন এর হোল ব্লাড ডেটা অন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ডেটা সেইখানে আমরা রেপ্লিকেট করার চেষ্টা করেছি। এটা একটা কিউকিউ প্লট, আমি ডিটেলসে যাচ্ছি না। কিউকিউ প্লট বেসিক্যালি এটা হচ্ছে এক্সপেক্টেড লাইন ডটেডটা এক্সপেক্টেড উপরে থাকা হচ্ছে বেশি রেপ্লিকেবল চিন্তা করতে পারে, যত বেশি উপরে থাকবে তত বেশি রেপ্লিকেবল। তো এখানে আমরা যেটা দেখতে পাইছি যে এইগুলা ক্রস ম্যাপেবল ইকুইটিএল যেটা নীল রঙে আছে সেগুলা হচ্ছে বেশি রেপ্লিকেবল রাদার দেন যেগুলা ক্রস ম্যাপেবল না। তার কারণটা হচ্ছে এই ক্রস ম্যাপেবল ইকুইটিএলটা এখানে একটা সিস্টেমেটিক এররের কারণে, যেটা অন্য ডেটা সেটেও খুব ইজিলি রেপ্লিকেবল হয় কম্পেয়ার টু নট ক্রস ম্যাপেবল ইকুইটিএল। তো একই জিনিস আমরা জিটেক্স এর মধ্যেও করেছি যে আমরা একটা টিস্যু থেকে হচ্ছে জিটেক্স এর একটা টিস্যু থেকে ইকুইটিএল নিয়েছি এবং রেপ্লিকেট করার চেষ্টা করেছি অন্য একটা টিস্যুতে। আর এখানে যেই পয়েন্ট নাম্বারগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেপ্লিকেশন রেট। তো এখানে যে দেখতে পান যে এই ক্রস ম্যাপেবল ইকুইটিএল এর জন্য রেপ্লিকেশন রেট অনেক বেশি নট ক্রস ম্যাপেবল ইকুইটিএল এর তুলনায়। সো এখানে বেসিক্যালি রেপ্লিকেশন স্টাডিটা আসলে এটা খুবই মিসলিডিং। অন্য একটা জায়গায় রেপ্লিকেটেড হলে আমরা বলতে পারি না এটা একটা পজিটিভ। তো এতক্ষণ পর্যন্ত তো আমরা কথা বলছি ইকুইটিএল নিয়ে। ফাইনালি এখন আমরা কথা বলবো কো এক্সপ্রেশনে ফলস পজিটিভ নিয়ে। সো কো এক্সপ্রেশনের জন্য আমরা যেটা করেছি যে আমরা একটা টিস্যুতে, এটা আছে সবুজ কালিতে মাসল টিস্যুতে, একটা টিস্যু থেকে 10,000 র্যান্ডমলি ক্রস ম্যাপেবল জিন নিয়েছি এবং র্যান্ডমলি 10,000 নট ক্রস ম্যাপেবল জিন নিয়েছি এবং এদের মধ্যে প্রত্যেকটা জিন পেয়ারের মধ্যে ক্রস ম্যাপেবল জিন পেয়ার এদের মধ্যে কোরিলেশন কম্পিউট করেছি। তো এইখানে দেখা যাচ্ছে যে ক্রস ম্যাপেবল জিন পেয়ারগুলোর মধ্যে কোরিলেশন নট ক্রস ম্যাপেবল জিন পেয়ারগুলোর চেয়ে বেশি। প্রত্যেকটা টিস্যুতে আমরা সেই প্যাটার্নটা দেখতে পাচ্ছি। তার মানে ক্রস ম্যাপেবল জিন পেয়ারগুলোর মধ্যে লাইক ক্রস ম্যাপিং এর কারণে আমরা এক্সট্রা কোরিলেশন দেখতে পাচ্ছি, যেটা ফলস। এবং এটা আলটিমেটলি ওই ইকুইটিএল অ্যানালিসিসের মতো, এটা তো আমরা শুধু 10,000 র্যান্ডম পেয়ারের মধ্যে নিয়েছি, এটা না করে আমরা এখানে সব জিন পেয়ারের মধ্যে কোরিলেশন কম্পিউট করেছি। তারপরে এই পেয়ারগুলাকে কোরিলেশন অনুযায়ী র্যাঙ্কিং করেছি। তো এটা হচ্ছে 0 মানে হচ্ছে খুব টপ র্যাঙ্কিং এখানে, আর শেষের দিকে হচ্ছে লো র্যাঙ্কিং। এবং ট্রান্সইকুইটিএল এর মতো আমরা দেখতে পাচ্ছি যে টপ অ্যাসোসিয়েশন, টপ কোরিলেটেড জিন পেয়ারগুলোর মধ্যে একটা বড় একটা অংশ আসতেছে ক্রস ম্যাপেবল জিন পেয়ার থেকে, যেটা র্যান্ডম নাম্বার থেকে অনেক বেশি। তবে এখানে ট্রান্সইকুইটিএল এর মতো এটা অত স্ট্রাইকিংলি ডিফারেন্ট না।
যে অল্প কিছু জিনের পরে সে 100-র মতো জিন পেয়ারের পরেই বেসিক্যালি আমরা মোটামুটি একটা রেগুলার ট্রেন্ডের মধ্যে চলে আসতেছে। বাট যেটা ছিল ট্রান্সিকিউটেলে যেটা 1000 পর্যন্ত ছিল। তো এখানে এত স্ট্রাইকিং না, তবে স্ট্রাইকিং না হলেও একটা জিনিস যেটা দেখতে পাই, যদি আমাদের ক্রস ম্যাপেবিলিটি বাড়তে থাকে তখন আমাদের কোরিলেশন এর পরিমাণও বাড়তে থাকে। সো বেসিক্যালি এটা ইন্ডিকেট করে কিছু ফলস পজিটিভ আছে, বাট মেবি অতখানি অত বেশি পরিমাণে হয়তো না। সো এবং এই জিনিসগুলোর মধ্যে আমাদের জিটেক্স এর অ্যানালিসিসের মধ্যে আমাদের কন্ট্রিবিউশন মোস্টলি হচ্ছে ট্রান্সিকিউটাল অ্যানালিসিসে আমাদের এই প্রজেক্টটা খুব ইফেক্ট ফেলেছে, যেটা আমরা বলছিলাম যে সুডো জিনস হচ্ছে একটা ফলস ট্রান্সিকিউটাল একটা বড় সোর্স। সো আমরা এখানে শুরুতেই সব সুডো জিনস বাদ দিয়ে দিচ্ছি, ফিল্টার করে ফেলে দিচ্ছি, যে আমরা অ্যাসোসিয়েট করছি না। এটা একটা পাইপলাইন ইফেক্ট করছে। আরেকটা হচ্ছে যেসব স্নিপ জিন পেয়ারের মধ্যে ক্রস ম্যাপেবিলিটি থাকার সম্ভাবনা আছে সেগুলো আমরা ফিল্টার করেছি, ওগুলো আমরা টেস্টই করছি না। সো এইভাবে হচ্ছে পটেনশিয়াল পজিটিভ গুলো টেস্ট অ্যাভয়েড করার কারণে আমাদের টেস্ট ট্রান্সিকিউটাল টেস্টিং এর পাওয়ার কিছুটা বেড়েছে। সো বেসিক্যালি মূল মেসেজ হচ্ছে যে অ্যালাইনমেন্ট এররের কারণে ফলস পজিটিভ তৈরি হতে পারে ইকিউটিএল আর কো এক্সপ্রেশন দুই জায়গাতেই। রেপ্লিকেশন স্টাডি দিয়ে আমরা এই ফলস পজিটিভিটি কনসার্ন দূর করতে পারবো না। আর এসব ক্ষেত্রে হচ্ছে যে ক্রস ম্যাপেবিলিটি যে মেট্রিকটা আমরা তৈরি করেছি সেটা আমরা পুরো জিনোমের জন্য হিউম্যান জিনোমের জন্য কম্পিউট করে পাবলিকলি শেয়ার করছি, এবং এই ক্রস ম্যাপেবিলিটি মেট্রিকটা আমাদের এই ক্রস ম্যাপিং এররের কনসার্ন হ্যান্ডেল করতে সাহায্য করবে। সো এখন এখানে লাস্টলি একটা কথা বলতে চাই, ক্রস ম্যাপেবল মানেই কিন্তু ফলস পজিটিভ না। এমনও হতে পারে ক্রস ম্যাপেবল কিন্তু এখানে অ্যালাইনমেন্ট এরর আসলে হচ্ছে না। সেই ক্ষেত্রে মানে ক্রস ম্যাপেবল হওয়ার পরেও সেটা ট্রু কোরিলেশন হইতে পারে। সো আমরা ডিপেন্ডিং অন যে প্রজেক্টের গোল কি, একটা প্রজেক্ট কি পরিমাণ কনফিডেন্স নিয়ে ইকুইটিএল কল করতে চায়, তার উপর ভিত্তি করে আমরা ক্রস ম্যাপেবিলিটি আমরা ঠিক করতে পারি আমরা কি পরিমাণ ক্রস ম্যাপেবিলিটি অ্যালাউ করব। সো এখানে বেসিক্যালি আমরা অ্যাটলিস্ট সাজেস্ট করি যে অ্যাটলিস্ট অন্তত পক্ষে যেন যে আমাদের টপ হিট গুলো আছে সেগুলো যেন চেক করা হয় যে এগুলা ক্রস ম্যাপেবল কিনা। এবং একটা ভালো ওয়ে হচ্ছে যে রিড কাভারেজ দেখা। রিড কাভারেজে যদি আমরা কোনো যে এক্সাম্পল আমরা এখানে দিয়েছিলাম, যে রিড কাভারেজের মধ্যে যদি আমরা কোনো সাসপিসিয়াস অ্যালাইনমেন্ট দেখতে পাই তাহলে আমাদের সেটা অ্যাভয়েড করতে হবে। আই গেস এখানে শেষ। এর মধ্যে ফাইনালি অ্যাকনলেজমেন্ট আমার পিআই সুপারভাইজার এবং এর সাথে আমার ল্যাবমেটরা আছে। এছাড়াও আমাদের এই যে রিড কাভারেজ প্লট এগুলা ব্রড ইনস্টিটিউটে ফ্রান্সোয়া আমাদের এই রিড কাভারেজ প্লট এগুলা তৈরি করতে হেল্প করছে। আর এছাড়া অন্যরা বেসিক্যালি মোরলেস আমার প্রফেসরের আমাদের বন্ধু মানুষ, তাদের সাথে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ডিসকাস করেছি। যে থ্যাংক ইউ ফর দ্যাম। এন্ড টক শোনার জন্য অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় শোনার জন্য। কোনো প্রশ্ন? থ্যাংক ইউ ভাইয়া।